নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন ক্লার্ক অ্যাস্টন স্মিথের লেখা দ্য সিটি অফ সিঙ্গিং ফ্লেমস। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1931 সালের জুলাই মাসে। ক্লার্ক অ্যাস্টন স্মিথের জন্ম 1831 সালের 13ই জানুয়ারি। বহু বছর যাবৎ উনি ওয়েয়ার্ড টেলস ম্যাগাজিনে লেখালেখি করেছেন। ওয়েয়ার্ড টেলস ম্যাগাজিনের দ্য বিগ থ্রি ছিলেন তিনজন ব্যক্তি: এইচপি লভক্রাফট, রবার্ট ই হাওয়ার্ড এবং ক্লার্ক অ্যাস্টন স্মিথ। ওয়েয়ার্ড টেলস পত্রিকায় এই তিনটি মানুষের অবদান ছিল অসামান্য। তবে দুঃখের বিষয় হলো, আমাদের বাঙালি পাঠকেরা ক্লার্ক অ্যাস্টন স্মিথের ব্যাপারে একেবারে কিছুই হয়তো শোনেনি। সেই গ্রুপে আমিও ছিলাম। বেশ কয়েক মাস আগে একজন আমার এক ভিডিওতে কমেন্ট করে এই মানুষটার ব্যাপারে আমায় জানায়, আর সেই শ্রোতা বন্ধুটির দৌলতেই আমি তার বিষয়ে জানতে পারি। ক্লার্ক অ্যাস্টন স্মিথের বেশ কিছু গল্প আমার পড়া হয়েছে। ভবিষ্যতে আরও অনেক গল্প আসতে চলেছে ওনার। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাঝে মধ্যে নজর রাখবেন। এখানে নিয়মিত ভিন্ন ভিন্ন স্বাদের বিদেশি লেখকদের গল্প পাঠ করা হয়। শুনতে থাকুন আজকের গল্প, ক্লার্ক অ্যাস্টন স্মিথের কাহিনী দ্য সিটি অফ সিঙ্গিং ফ্লেমস। গিলস আঙ্গার্থের সাথে আমার বন্ধুত্বের প্রায় 10 বছর হয়ে গিয়েছে এবং আমি ভাবতাম অন্যদের তুলনায় আমি ওকে একটু বেশি ভালো করে চিনি। কিন্তু যা ঘটেছিল সেটা আমার কাছে আজও রহস্য, ঠিক যেমনটা বাকিদের কাছেও। মাঝে মাঝে ভাবি, গিলস আর সেই বিখ্যাত শিল্পীটি ফেলিক্স, এরা দুজন কি একসাথে পরিকল্পনা করে এই কাজটা করেছিল, যাতে করে বিষয়টা সারা জীবনের জন্যে একটা অমীমাংসিত হাসির খোরাক হিসেবে থেকে যায়। হয়তো তারা এখনো বেঁচে রয়েছে। তাদের নিখোঁজ হবার ঘটনায় সারা বিশ্বকে বিভ্রান্ত হতে দেখে হয়তো গোপনে হাসাহাসি করছে তারা। আবার কখনো ভাবি, ক্রেটার রিজে সেই বড় বড় দুটো পাথরের চাই যার কথা গিলস নিজের কাহিনীতে বলেছে, সেটার খোঁজ করব। এখনো অবধি ওই দুই মানুষের খোঁজ কেউ পায়নি, কিংবা তাদের সাথে যে কি হয়েছে সেই বিষয়েও কিছু জানা যায়নি। যা দেখা যাচ্ছে, এই অদ্ভুত এবং অসহ্যকর রহস্যটা সর্বদা রহস্যই থেকে যাবে। গিলস, যে কিনা একজন বিখ্যাত রূপকথার গল্পের লেখক, সেবার গ্রীষ্মে এসে গিয়েছিল সিয়েরা মাউন্টেনে বেড়াতে। যথারীতি তার বন্ধু ফেলিক্স, যে একজন নামকরা শিল্পী এবং সেই সাথে যে গিলসের বইয়ের কভারের চিত্র অঙ্কনের কাজও করে থাকে, সে আসে দেখা করতে। কিন্তু কিছুদিন যাবৎ স্থানীয় ক্যাম্পাররা ওদের সেখানে দেখতে পায় না। ফলে তারা এসে খোঁজ করে ওদের কেবিনে। সেখানে তেমন কিছুই খুঁজে পায়নি তারা। শুধু একটা প্যাকেজ রাখা ছিল, যার উপর নাম লেখা ছিল আমার। কয়েকদিন পর সেই প্যাকেজটা আমার কাছে এসে পৌঁছায়। ততদিনে খবরের কাগজে ওদের নিখোঁজের বিষয়ে বিভিন্ন রকম ধারণা নিয়ে লেখালেখি শুরু হয়ে গিয়েছে। প্যাকেজের ভিতরে ছিল একটা লেদারের কভারওয়ালা ছোট নোটবুক। তার প্রথম পৃষ্ঠায় গিলস লিখেছে, প্রিয় হাস্টেন, তোমার ইচ্ছা থাকলে এই লেখা তুমি ছাপতে পারো। লোকেরা হয়তো ভাববে এটা আমার জীবনে লেখা সবচেয়ে উদ্ভট কাহিনী, কিংবা তারা এটা তোমার লেখা গল্প ভাবতে পারে। সে যাই হোক, তাতে কিছু যায় আসে না। আমি চললাম বন্ধু। এতে গিলস আঙ্গার্থ। এখন গিলসের কথা পালন করেই আমি সেই লেখা জনসমক্ষে প্রকাশ করতে চলেছি। লোকেরা হয়তো সেরম প্রতিক্রিয়ায় দেখাবে যেমনটা সে আন্দাজ করেছিল, কিন্তু আমিও জানি না এই কাহিনী সত্য নাকি বানানো। সত্যি যাচাই করার একটাই রাস্তা, সেই পাথরের চাইগুলো খুঁজে বের করা। কিন্তু যারা ক্রেটার রিজে গিয়েছে তারা জানে এরকম কিছুর খোঁজ করা কতটা কঠিন সেই এলাকায়। 31শে জুলাই 1930। আমি ডায়েরি একেবারেই লিখি না, কারণ আমার লেখার মতো তেমন কিছুই নেই জীবনে। কিন্তু আজ সকালে এমন অদ্ভুত কিছু ঘটেছে যার দরুন মনে হলো সেটা লিখে রাখা উচিত। বিষয়টা এতটাই অস্বাভাবিক যে কেউ হয়তো সেটা বিশ্বাসও করবে না, কিন্তু যা ঘটেছে সেটা আমি লিখে রাখতে চাই, এবং ভবিষ্যতে যেটা ঘটবে সেটাও। আমি ক্রেটার রিজ বরাবর হাঁটছিলাম। সেটা আমার কেবিন থেকে উত্তরে কিছুটা মাইল দূরে। যদিও সাধারণ দৃশ্যপটের তুলনায় এই জায়গাটা একটু আলাদা, তবে আমার খুব প্রিয়। জায়গাটা ফাঁকা এবং জনশূন্য। শুধু এদিক ওদিক পাহাড়ি সূর্যমুখী ফুল,
কিছু জংলি ঘাস এবং কিছু বাঁকাতেরা পাইন গাছ রয়েছে। জিওলজিস্টরা বলে সেখানে ভলক্যানো নেই, কিন্তু আমার মতে এখানে পাথর আর বড় বড় নুড়িগুলো প্রাচীন যুগের অগ্নুৎপাতের ফলেই সৃষ্টি হয়েছে। কিছু পাথর অদ্ভুত আকারে এবং কিছু কিছুতে অপাঠ্য চিহ্ন খোদিত রয়েছে। রিজের এক প্রান্তে একটা ছোট পুকুর রয়েছে, যেদিকটায় আমার যাওয়া হয়। সেদিনটা ছিল পরিষ্কার এবং শান্ত। হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই আমি দাঁড়িয়ে পড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। জগৎটাকে যেন শান্ত এবং স্থির মনে হচ্ছিল। শুধু মাঝে মাঝে পোকামাকড়দের চিরচির শব্দ ছাড়া বাকি সব কিছু শান্ত। নুড়ি পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমি বিভিন্ন আকর্ষণীয় পাথর দেখছিলাম, যেমনটা আমি পড়ে থাকি আর কি। তারপর আমি এসে পৌঁছালাম একটা সমতল এলাকায়, যেখানে চারদিক ঘিরে পড়ে রয়েছে নুড়ি এবং মাঝখানে দুটো বড় পাথরের চাই দাঁড় করানো। তাদের মধ্যে দূরত্ব 5 ফুট মতো হবে। সেগুলোকে দেখতে আজব লাগছিল। সাদা মাটা ধূসর সবুজ রং এবং একেবারে মসৃণ। ভাবলাম এগুলো কোনো প্রাচীন স্তম্ভ, যেগুলো যুগের সাথে ক্ষয়ে ক্ষয়ে এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেগুলোর নিখুঁত গোলাকৃতি এবং মসৃণতা অবাক করার মতো ছিল। আমি নিজেও খানিকটা জিওলজির বিষয়ে জানি, কিন্তু তবু পাথরগুলোকে চিনতে পারলাম না। আমার কল্পনায় আঘাত লাগে এবং আমি বিভিন্ন ধারণার বিষয়ে ভাবতে শুরু করি। কিন্তু তারপর যা ঘটে সেটা ছিল আমার কল্পনার চেয়েও বিস্ময়কর। যখন সেই চাই দুটোর জায়গা দিয়ে হেঁটে এগিয়ে যাই, তখন আচমকা আমার মনে হলো আমার পায়ের নিচে মাটি নেই। আমি পড়ে যাচ্ছি কোনো শূন্য গহ্বরে। সমস্ত জগৎ যেন আমার চোখের সামনে আবছা হয়ে চলেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, মাথা ঘুরছিল এবং কেমন অসুস্থ হয়ে উঠছিল শরীর। আমার মধ্যে থেকে জোর করে কেউ ভারসাম্য ছিনিয়ে নিয়েছে যেন। ঠিক করে শ্বাস নিতেও পারছিলাম না। মনে হচ্ছিল এদিক ওদিক চারদিকে ছিটকে চলেছি, কিংবা ভাসছি অথবা ঘুরপাক খাচ্ছি। তারপর হঠাৎ করেই বুঝলাম আমি দাঁড়িয়ে রয়েছি শক্ত মাটিতে পা দিয়ে। এখন আর কোনো কাঁপুনি নেই। মাথা যদিও ঘুরছিল হালকা, এবং যে দৃশ্য আমি দেখলাম তার কোনো মাথা মুন্ডু খুঁজে পেলাম না। অবশেষে যখন বুঝলাম কোথায় আছি, তখন চারপাশে তাকালাম। নিজেকে এক অজানা স্থানে খুঁজে পেলাম, যেন আমি কোনো অন্য জগতে চলে এসেছি, পরিচিত সব কিছুর থেকে একেবারে দূরে কোথাও। চারপাশে সব কিছু আমার কাছে ছিল অপরিচিত এবং বিভ্রান্তিকর। আমি এমন এক দৃশ্যপটের সামনে দাঁড়িয়েছিলাম যার সাথে ক্রেটার রিজের কোনো রকমের সাদৃশ্য নেই। সাধারণ পাথুরে জমির পরিবর্তে সেখানে রয়েছে হালকা ঢালু জমি, যেটা বেগুনি ঘাসে আবৃত, এবং এদিক ওদিক ছড়িয়ে রয়েছে বিশাল বিশাল পাথরের টুকরো। কিছুটা নিচের দিকে রয়েছে সমতল তৃণভূমি, যেখানে ঘাস এবং অজানা গাছপালাগুলোর রং বেগুনি এবং হলদে মেশানো। সমতলের একেবারে শেষ প্রান্তে দেখা যাচ্ছে ঘন সোনালি রঙের কুয়াশা, যেটা সোজা উঠে গিয়েছে লাল রঙের আকাশের দিকে, যে আকাশে কোনো সূর্য নেই। বহু দূরে দেখতে পাচ্ছি একটা শহর, যেখানে দাঁড়িয়ে রয়েছে বিরাট আকৃতি লাল রঙের পাথরের টাওয়ার এবং দেওয়াল, যেন কোনো রূপকথার জগৎ থেকে উঠে এসেছে এই শহর। এই শহরের স্থাপত্য বিশাল আকার এবং অনমনীয়, যার উচ্চতা প্রায় আকাশ অবধি। দৃশ্যটা ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। যত আমি শহরটার দিকে তাকালাম, তত যেন আমার মধ্যেকার বিভ্রান্তি পরিণত হলো আতঙ্ক মিশ্রিত এক মুগ্ধতায়। একই সাথে অনুভব হলো এক অব্যক্ত আকর্ষণ, যেন আমার উপর জাদু করেছে সেটা। কিন্তু শীঘ্রই আমার অদ্ভুত বিস্ময়কর পরিস্থিতি আঘাত করলো আমার মনে, আর সাথে সাথে ইচ্ছা হলো এখান থেকে পালানো এবং নিজের জগতে ফিরে যেতে। নিজেকে শান্ত করার চেষ্টা করলাম এবং ভাবতে শুরু করলাম কি করে এটা ঘটল। আমি এর আগে অন্য ডাইমেনশন বা প্যারালাল জগতের বিষয়ে পড়াশোনা এবং লেখালেখি করেছি। যা বোঝা যাচ্ছে, আমি যখন সেই পাথরের চাই দুটোর মাঝ দিয়ে হেঁটে যাই, তখন কোনোভাবে আমি মহাকাশ ভেদ করে চলে আসি এক অন্য জগতে। আরও ভালো করে বোঝার জন্যে আমি আশেপাশের পরিবেশটাকে আরও ভালো করে পর্যবেক্ষণ করা শুরু করলাম। দেখলাম ঢাল বরাবর সারি বেঁধে বড় বড় পাথর দাঁড়িয়ে রয়েছে। পিছনে তাকাতে দেখলাম ক্রেটার রিজে দেখা সেই একই রকমের দুটো পাথরের চাই দাঁড়িয়ে। তাদের উচ্চতা 9 ফুটের মতো হবে, কিন্তু তাদের মাথার দিকটা ভাঙা, যার থেকে বোঝা যায় এর উচ্চতা আরও বেশি ছিল। ঢালটা সামনের দিকে এগিয়ে উপরে গিয়ে উঠেছে।
তবে সামনের ওই সোনালি কুয়াশায় পুরোটা দেখা যাচ্ছে না। যা বুঝতে পারছি, রাস্তাটা এখানে এসে শেষ হয়েছে। এরপর আর কোনো পাথরস্তম্ভ দাঁড় করানো নেই। আমি ক্রমাগত ভাবছিলাম, এই পাথরের চাইগুলোর সাথে আমাদের জগতের কিরকম সম্পর্ক থাকতে পারে। বিষয়টা কাকতালীয় হতেই পারে না। ভাবলাম, যদি এই দুটোর মাঝে আবার হেঁটে যাই, তাহলে কি আবার ফিরে যাব আমার জগতে? যদি তাই হয়, তাহলে এগুলোকে দুই জগতের প্রবেশদ্বার হিসেবে কে রাখলো এখানে? কেন আর কিভাবে এটা করলো তারা? এই সমস্ত প্রশ্নে আমার মন তখন ভরে উঠছিল। কিন্তু আমার যেটা চিন্তা, তা হলো ক্রেটার রিজে ফিরবো কিভাবে? ওই অদ্ভুত শহর, এখানের এই বিদঘুটের রং এবং সামনের এই উদ্ভট দৃশ্যপট আমার মনে অস্বস্তি জাগাচ্ছিল। আমার ভয় হচ্ছিল, হয়তো এখানে বেশিক্ষণ থাকলে আমি হয়তো পাগল হয়ে যাব কিংবা কোনো অজানা বিপদের সম্মুখীনও হয়ে যেতে পারি। যদিও সেই এলাকায় প্রাণের কোনো চিহ্ন আমার চোখে পড়েনি, কিন্তু এই শহর ইঙ্গিত দিচ্ছে সেখানে প্রাণ রয়েছে। আমার গল্পে যেমন নায়করা অতি প্রাকৃতের বিরুদ্ধে সাহসিকতার সাথে রুখে দাঁড়ায়, আমার কিন্তু তেমন কিছুই হলো না। উল্টে আমার মধ্যে জমা বাঁধছিল আতঙ্ক এবং এখান থেকে পালিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা। আমি শেষবার তাকালাম দূরের শহরটার দিকে, তারপর এগিয়ে পাথর চাইগুলোর দিকে পা বাড়ালাম। ঠিক আগের মতোই আবার ঠান্ডা এবং অন্ধকার শূন্যতার মতো অনুভব হলো আমার। তারপর ওলট পালট খেতে খেতে শেষমেশ নিজেকে খুঁজে পেলাম ক্রেটার রিজে। ভূমিকম্প হলে যেমন মাথা ঘোরে, আমার ঠিক তেমনটাই লাগছিল। নিজেকে শান্ত করতে মাটিতে বসে পড়ি আমি। কেবিনে ফিরে আসার পর মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি। অভিজ্ঞতাটা ছিল অবাস্তব এবং দুর্বার। সেটা আমার মনের মধ্যে গেঁথে বসেছিল এবং আমার জীবনের অভিজ্ঞতা করা সব কিছুর তুলনায় এটা ছিল সবচেয়ে বিচলিত করার মতো ঘটনা। বিষয়টা লিখলে হয়তো কিছু সাহায্য হতে পারে, তবে এই স্মৃতি আমার কাছে এক দুঃস্বপ্নের মতো। 2রা আগস্ট। বেশ কয়েকদিন যাবৎ ওই বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি এবং রহস্যটা যেন আরো গভীর হয়ে উঠছে আমার মনে। কি করে আমি ওই রকম শূন্য মহাকাশের মধ্যে উল্টে পড়েছিলাম, আর সেখান থেকে পালিয়ে এখানে এলামটাই বা কি করে? শূন্যস্থানে উল্টে পড়ার ধারণাটা একেবারে অসম্ভব। এসব আমার কল্পনারও বাইরে। কিছুতেই এর উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার ইচ্ছা হচ্ছে সেখানে গিয়ে আবার দেখে আসতে এসব কিছু আদৌ ঘটেছিল কিনা। হয়তো এটা ভিন্ন কিছু অভিজ্ঞতা করার সুযোগ হতে পারে এবং যেটা এর আগে কেউ জানেনি সেই বিষয়ে আমি শিখতে পারি। এই সুযোগটার কাছে আমার আতঙ্ক কিছুই না। 3রা আগস্ট। আজ সকালে আমি আবার অন্য ডাইমেনশনে গেছিলাম। সাথে ছিল একটা রিভলভার। এইবার আমি ঠিক পাথরগুলোর মাঝখানে পা রাখিনি, যার ফলে এবারের পড়ে যাওয়াটা ছিল মারাত্মক এবং দীর্ঘস্থায়ী। মনে হচ্ছিল ঘূর্ণিঝড়ের মধ্যে পাক খাচ্ছি এবং শেষমেশ যখন বেগুনি রঙের ঘাসের উপর গিয়ে পড়লাম, তখন মাথা বন বন করে ঘুরছিল। এইবার মনে জোর রেখে সেই ঢাল বেয়ে নিচে নামলাম আমি। হলদে বেগুনি মেশানো বিশাল বিশাল গাছগুলোর আড়ালে রাখছিলাম নিজেকে। এগিয়ে চলি শহরটার দিকে। সবকিছু আজব রকমের স্থির এবং বিশাল। ভিন জগতের গাছগুলোর উচ্চতা শহরের বিশাল বিশাল প্রাসাদগুলোর মতোই। শীঘ্রই আমি এসে পড়লাম এক রাস্তায়, যার ধার বরাবর রয়েছে পাথরের চাই। প্রতিটা পাথর চাইয়ের উচ্চতা কম করে 20 ফিট হবে। সেগুলো সোজা এগিয়ে চলেছে শহরের দিকে। শুরুতে সেসব খালি এবং অব্যবহৃত বলে মনে হয়, তাই ওদিকে যাওয়ার সাহস আসে মনে। কিন্তু এই সময় আমার কানে আসে একটা শব্দ পিছন দিক থেকে আসছে। ফিরে তাকাতে দেখলাম কিছু অদ্ভুতদর্শী জন্তু হেঁটে আসছে সেদিকে। আমি ঘাবড়ে গিয়ে লুকিয়ে পড়ি একটা গাছের আড়ালে এবং লক্ষ্য রাখি তাদের দিকে। শুধু প্রার্থনা করি যে তারা যেন আমায় দেখে না ফেলে। ভাগ্যবশত তারা আমায় দেখতে পায়নি। এই জন্তুগুলোকে বর্ণনা করাটা বেশ কঠিন, কারণ এরকম কিছু আমি আগে কখনো দেখিনি। তাদের উচ্চতা সম্ভবত 10 ফুট এবং লম্বা লম্বা পা ফেলে চলতে চলতে তারা একসময় আমার দৃষ্টির আড়ালে চলে যায়। তাদের শরীরটা জ্বলজ্বল করছিল, যেন তাদের শরীরে কোনো বর্ম লাগানো এবং তাদের হাতে উঁচু বেঁকানো কিছু লাগানো রয়েছে। সম্ভবত সেটা অ্যান্টেনা বা সংজ্ঞাবাহক কোনো অঙ্গ হতে পারে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে আমি উঁচু উঁচু গাছগাছালির মধ্যে দিয়ে হেঁটে চললাম। তখন অদ্ভুত কিছু লক্ষ্য করলাম।
সেখানে কোনো প্রকার ছায়া সৃষ্টি হচ্ছে না। এখানে আলো যেন আকাশের চারদিক থেকে এসে ছড়িয়ে পড়ছে, ফলে একটা স্নিগ্ধ উজ্জ্বলতার সৃষ্টি হচ্ছে। সবকিছু স্থির এবং নিস্তব্ধ, যেখানে কোনো পশু বা পোকামাকড়ের চিহ্ন মাত্র নেই। কিন্তু শহরের যত কাছে এগোচ্ছি তত মনে হতে লাগলো এক ধরনের কম্পন সৃষ্টি হচ্ছে আমার স্নায়ুতে, যেন কোনো অজানা শক্তি আমার মধ্যে দিয়ে চলাফেরা করছে। তারপর কানে এলো শহরের দিক থেকে ভেসে আসা সূক্ষ্ম সঙ্গীতের সুর। সেই সুর ছিল খুবই মিষ্টি এবং সেটা শহরের মাঝখান থেকেই আসছে বলে মনে হয়। সেটা শুনতে লাগছিল কোনো সুরেলা মেয়েলি কণ্ঠের মতো, কিন্তু একটু অন্যরকম। সঙ্গীত আমার তেমন ভালো লাগে না, কিন্তু এটার মধ্যে কিছু একটা ছিল। এর মধ্যে হয়তো কোনো মন্ত্র ছিল, যেটা শুনে আমার মনে হচ্ছিল আমি একেবারে স্বাধীন, এবং যা আমি হয়তো এতদিন কল্পনাতেও ভাবিনি সেসব কিছুই আমি করতে পারবো। আমি তখন প্রায় শহরের সীমানা প্রাচীরের কাছে এসে পৌঁছেছিলাম। সেখানে ফাঁক ফোকর দিয়ে চোখে পড়ল ভিতরে বিরাট বিরাট পাথর দিয়ে তৈরি প্রাসাদ, সুন্দরভাবে সাজিয়ে রাখা। শহরে প্রবেশ করার পথে একটা বিরাট গেট রয়েছে, যেটা দিয়ে একটা দানবও অনায়াসে যাতায়াত করতে পারবে। চোখে পড়ল আগের মতো দেখা বেশ কিছু লম্বা এবং উজ্জ্বল শরীরের জন্তু সেই গেট পেরিয়ে ভিতরে ঢুকছে। তবে সেই গেট পেরিয়ে ভিতরে কিছু দেখতে পাচ্ছিলাম না আমি। এদিকে সেই সুর যেন আমায় ভিতরে ঢোকার জন্য টানছিল। সেই সুরের আকর্ষণ থেকে নিজেকে আটকে রাখাটা ছিল প্রচণ্ড কঠিন, কিন্তু নিজের পরিস্থিতির প্রতি মন দিলাম আমি। তারপরেও সেই মোহের তেজ ছিল মারাত্মক। কোনো মতে নিজেকে সরিয়ে আনলাম সেখান থেকে। ফিরে আসার পথেও মনে হচ্ছিল যেন আমি সেই সুরের মোহেই আচ্ছন্ন আছি। এমনকি এখানে ফিরে আসার পরেও আমার ইচ্ছা হচ্ছিল ওখানে ফিরে যাওয়ার। 5ই আগস্ট আমি আবার অন্য জগতে গিয়েছিলাম। এইবার ভেবেছিলাম সেই সঙ্গীতের মোহকে আমি পরাস্ত করতে পারবো। তাই আমি খানিকটা তুলো কানে গুঁজে নিই, যাতে সেই সুর আমার কানে তেমন মাত্রায় না ঢোকে। কিন্তু এত সাবধানতা সত্ত্বেও শেষমেশ আমি ওই গেট দিয়ে প্রবেশ করি। শহরটার বর্ণনা দেওয়া আমার পক্ষে কঠিন। আমার মনে হচ্ছিল সেখানে আমি একটা পিঁপড়ে মাত্র। বিশাল আকৃতির রাস্তাঘাট, যার দুধারে অবস্থান করছে উঁচু উঁচু আকাশ ছোঁয়া টাওয়ার জাতীয় বিল্ডিং। আমি যেদিকে তাকাই সেদিকেই ওই ধরনের টাওয়ার রয়েছে, যেগুলোর উচ্চতা এতটাই যে আমাদের জগৎকে অতি ক্ষুদ্র বলে দাবি করবে। শহরের বাসিন্দাদের কথা যদি বলি, তাহলে এরকম কিছু আমি জীবনে দেখিনি। প্রথমবার যাদের দেখেছিলাম তারা বোধহয় বেড়াতে আসা প্রাণী ছিল, কারণ এখানের আসল বাসিন্দাদের উচ্চতা তার চেয়েও দ্বিগুণ। তারা ধীর পদক্ষেপে হাঁটাচলা করছে এবং ভদ্রতার সাথে। তারা সকলেই নগ্ন এবং চামড়ার রং কৃষ্ণাভ। তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর কঠিনতা দেখেই বোঝা যায় শহরের বিল্ডিংগুলো তোলার ক্ষমতা এদের রয়েছে। এদের বর্ণনা করতে গিয়ে আমার মাথায় শুধু একটাই শব্দ আসছে, অবিশ্বাস্য। এখানের ভিন্ন আবহাওয়া এবং পরিবেশের দরুন এরা আমাদের জগৎ থেকে হাজার গুণে আলাদা। কিন্তু অদ্ভুতভাবে আমার ভয় করল না। সম্ভবত ওই সঙ্গীতের সুরটা আমার মধ্যে শান্ত ভাব সৃষ্টি করছিল বলে। এইরকম কিছু প্রাণী তখন গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করছে এবং তারা আমাকে উপেক্ষা করে এগিয়ে চলল সামনে। তাদের বড় বড় কালো চোখ জোড়ার পাতা পড়ে না এবং তারা কোনো শব্দ বের করে না। বোধহয় তাদের কান জাতীয় কোনো অঙ্গ নেই। আমি সঙ্গীতের সুরটাকে অনুসরণ করলাম, যেটা শহরের ভিতরে যাবার সাথে সাথে আরো জোরালো হয়ে উঠছে। একটু পরেই আমি সেই উজ্জ্বল শরীরের প্রাণীগুলোকে দেখতে পেলাম, যাদের আগেও দেখেছি। তারা দ্রুত আমার পাশ কাটিয়ে বেরিয়ে চলে গেল বিশাল বাড়িগুলোর আড়ালে। তারপর আরো অন্য ধরনের প্রাণীরা সেখানে এলো। এদের উচ্চতা একটু ছোট এবং শরীর জলজল করছে না। এদের পিঠে দুটো ডানা রয়েছে, যার এপার ওপার দেখা যায়। এদের দেখতে খুবই উন্নত, আমাদের জগতে দেখা পশুদের মতো একেবারেই নয়। সামনে চোখে পড়ল 100রও বেশি বাসিন্দারা ধীর পায়ে হেঁটে চলেছে। আমার দিকে তাদের কারো নজর নেই। আমার সাথে যোগ দিল কিছু বিদঘুটে দেখতে জন্তু। সকলে সেই সঙ্গীতের সুরের দিকে এগিয়ে চলেছি। শহরের ভিতরে হাঁটাকালীন সেই সুর যেন আরো তীব্র এবং শক্তিশালী হয়ে উঠল।
সেখানে একটা টাওয়ার পেরোতে আমার কয়েক মাইল লেগে যাচ্ছিল। তারপর অবশেষে এসে পৌঁছালাম চৌকো আকৃতির মন্দির জাতীয় কিছু সামনে। সঙ্গীতের সুর এখানে খুব উঁচু এবং সেটা আমায় যেন ভিতরে আসতে বলছে। সেই বিরাট মন্দিরে প্রবেশ করাকালীন মনে হচ্ছিল আমি যেন কোনো রহস্যময় এবং খুব গুরুত্বপূর্ণ কিছুর দিকে এগিয়ে চলেছি। ভেতরের বিশালাকার হলের চারধার জুড়ে উঁচু উঁচু পিলার দাঁড়িয়ে, যাদের গায়ে অদ্ভুত রকমের চিহ্ন এবং অক্ষর খোদিত রয়েছে। সেই স্তম্ভ শ্রেণীর মাঝ দিয়ে আমার সাথে ওই শহরের বেশ কিছু জীব হেঁটে চলেছে। ওখানে কালো দানব আকারের জীবগুলো উপস্থিত। তারা নিজেদের কাজে ব্যস্ত। কেউ আমার সাথে কথা বলছে না কিংবা আমার দিকে তাকাচ্ছেও না। আমার উপস্থিতি যেন তাদের কাছে নতুন কিছু নয়। এই জায়গাটা অথবা সেই সঙ্গীতের সুরটাকে বর্ণনা করার মতো শব্দ সঠিক রূপে আমার কাছে নেই। মনে হচ্ছে কোনো জাদু মন্ত্রকে সঙ্গীতের রূপ দেওয়া হয়েছে, যেটা শুনে আমার লাগছে আমার শারীরিক ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং কল্পনা শক্তি দ্বিগুণ হয়ে চলেছে। সেই সুরের দরুন আমার মধ্যে থেকে সমস্ত ভয় দূর হতে শুরু করেছে। কিন্তু আরও এগিয়ে যাবার আগে আমি ঠিক করি আরও খানিকটা তুলো বুঝে নেব কানে। তখনও সেই সুর আমার কানে সূক্ষ্মভাবে প্রবেশ করে চলেছে। আমি আরও এগোতে দেখলাম সামনেটা ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করেছে। তারপর চোখে পড়ল আবছা আলোর রেখা, যেটা ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করেছে। সুরটা এখন আরও তীব্র শোনাচ্ছে। তারপর বিশাল এক চেম্বারে এসে দাঁড়ালাম আমি। সেখানের চারদিক ছায়াতে পরিপূর্ণ। ঘরের মাঝখানে রয়েছে গোলাকৃতি একটা কুয়ো, যার মধ্যে থেকে উঠে আসছে আগুন। এখন এই আগুনই ছিল আলোর একমাত্র উৎস। আমার কান বন্ধ থাকা সত্ত্বেও সেই সঙ্গীতের জোর ভালো মতো বুঝতে পারছিলাম। সেটা আমার মধ্যে পরম তৃপ্তি এবং উল্লাসের সৃষ্টি করছে। বুঝলাম এই চেম্বারটা কোনো পবিত্র স্থান। আশেপাশের জীবগুলো এর আরাধনা করে থাকে। সেখানে বোধহয় শয়ে শয়ে সেই রকম জীব উপস্থিত ছিল। কিন্তু এই চেম্বারের বিশালতার কাছে তারাও যেন অতি ক্ষুদ্র মনে হচ্ছিল। তারা সেই আগুনটাকে বিভিন্ন উপায়ে পুজো করছিল। কেউ কেউ মাথা ঝুঁকিয়ে বা কেউ কেউ নিজেদের অঙ্গ দিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করে। কারো কণ্ঠ ছিল ভারী এবং গমগমে, অন্যদিকে কারো কণ্ঠ রাক্ষসে পোকামাকড়দের মতো। সঙ্গীতের সুর শুনে এবং সেই আগুনের দিকে তাকিয়ে আমি নিজের অজান্তেই তার আরাধনা করা শুরু করে দিয়েছিলাম। আগুনটা সোজা হয়ে উঠে যাচ্ছিল উপর দিকে, ফলে তার পিছনের দিকে দাঁড়িয়ে থাকা কোনো আদিম দেবতা বা সেরকম কিছু মূর্তি আমি দেখতে পাচ্ছিলাম। আগুনটা এতটাই উজ্জ্বল ছিল যে মনে হচ্ছিল আমি এবার অন্ধ হয়ে যাব। সেই আগুনের উষ্ণতা আমার মধ্যে ভরিয়ে দিচ্ছিল উত্তেজনা এবং উদ্দীপনা। আগুনের নড়াচড়ার সাথে সাথে সেই সুরও যেন ওঠানামা করছিল। একটা সাংঘাতিক চিন্তা এই সময় খেলে যায় আমার মাথায়। কি হবে যদি আমি ওই আগুনে ঝাঁপ দিই? সঙ্গীতের সুর যেন আমায় সেই কাজ করতে আরো বেশি করে আমন্ত্রণ জানাচ্ছিল। কিন্তু আমি কোনো মতে মানসিক সুস্থতাকে বজায় রাখলাম। সেই ভয়ের মুহূর্তে নিজেকে সরিয়ে আনলাম, অনেকটা যেমন কেউ হঠাৎ করে নিজেকে খাদের ধারে খুঁজে পায় তেমন। দেখলাম আমার মতো সেই জীবগুলোর কয়েকজন একই জিনিস অনুভব করছে। ডানাওয়ালা সেই জীবগুলো এক এক করে ঝাঁপিয়ে পড়তে শুরু করলো আগুনের মধ্যে। তারা প্রবেশ করার সময় আগুনের রং হয়ে উঠছিল লাল এবং তার একটু পর সেটা আবার আগের অবস্থায় ফিরে আসছিল। তারপর অন্য ধরনের জীবগুলো ঝাঁপিয়ে পড়তে শুরু করলো আগুনে। সেখানে ছিল স্বচ্ছ শরীরের প্রাণী, অস্পষ্ট শরীরের প্রাণী এবং এমন প্রাণী যাদের ডানা রয়েছে। সকলে ঝাঁপিয়ে পড়ছিল আগুনে। তবে সেই শহরের যারা বাসিন্দা তাদের কেউই সেদিকে যাচ্ছিল না। তারা শুধু স্থির হয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। ঝর্ণার মতো উপরে উঠতে থাকা আগুনটা এবার নিচে নেমে আসতে শুরু করেছে। এই সময়টায় কোনো প্রাণী বা অস্তিত্ব সেখানে ঝাঁপ দিল না এবং কিছু কিছু অতিথি সেখান থেকে বিদায় নিল। যাবার আগে সে আমার দিকে সতর্ক করা দৃষ্টি নিয়ে তাকায় এবং ইশারায় জানায় তাকে অনুসরণ করতে। কিন্তু সেই সুরের মোহে নিজেকে নিয়ন্ত্রণে রাখা আমার পক্ষে খুবই কঠিন। সেই সুরের ডাক উপেক্ষা করে কিভাবে যে আমি এখানে এসেছিলাম তা আমার কাছে স্বপ্নের মতো। 9 আগস্ট
আমি নতুন একটা গল্প লেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমি যে রহস্যময় জগৎ থেকে ঘুরে এসেছিলাম তার কাছে এসব লেখার যেন কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। সেখানে ফিরে যাওয়ার ইচ্ছাটা ছিল গভীর, এবং সেই সঙ্গীতের সুর আমায় এখনো আতঙ্কিত করে তোলে। এখন আমার মাথায় সেই শহরের বাসিন্দা এবং যারা সেই আগুনে ঝাঁপ দিয়েছিল তাদের কথাই ঘুরঘুর করছে। এগুলোকে আরো ভালো করে বুঝতে হবে আমায়, এবং আমার এমন কাউকে প্রয়োজন যে এটা আমার সাথে দেখে আমায় নিশ্চয়তা দিতে পারবে। ভাবছি এবার কাউকে সাথে করে নিয়ে যাব, এমন কাউকে যে আমার কাজের কদর করে এবং আমার কথাগুলো বিশ্বাস করবে। প্রথমে মাথায় আসে ফিলিপ হাস্টনের কথা। সেও আমার মতোই একজন লেখক, কিন্তু সে অনেক ব্যস্ত থাকে। পরিবর্তে ঠিক করলাম ফেলিক্স এবনিকে ডেকে পাঠাবো। ও আমার বইয়ের চিত্র অঙ্কনের কাজটা করে থাকে। এরম অদ্ভুত আজব জিনিসে তার খুবই আগ্রহ। তাকে উদ্দেশ্য করে আমি চিঠি লিখে পাঠিয়ে দিয়েছি। 12ই আগস্ট। এবনি এসে গিয়েছে। চিঠিতে লেখা রহস্যময় ইঙ্গিতগুলো তার মনেও কৌতূহল সৃষ্টি করেছে, এবং এখানে আসা থেকে নিজেকে আর আটকাতে পারেনি সে। আমি ওকে সব জানিয়েছি, এবং আমি নিশ্চিত যখন তাকে ওই জগতের সঙ্গীতের সুর বেরিয়ে আসা আগুনটা দেখাবো তখন সেও আমার সব কথায় বিশ্বাস করবে। 13ই আগস্ট। এটাই আমার শেষ এন্ট্রি হবে। এখন আমায় খুব বুঝে শুনে লিখতে হবে। লেখা শেষ হলে আমি এটা ফিলিপ হাস্টনের উদ্দেশ্যে ছেড়ে যাব। তারপর সে এটা নিয়ে কি করবে তার ব্যাপার। আজ আমি ফেলিক্সকে নিয়ে অন্য জগতে গিয়েছিলাম। ক্রেটার রিজের সেই চাইগুলো দেখে সে প্রচণ্ড অবাক হয়। বলে এগুলো নাকি অন্য গ্রহের প্রাণীদের সৃষ্টি করা। আমি ওকে দেখাই কোথায় পা রাখতে হবে, এবং দেখি সে আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। একটু পর যখন সে বেগুনি রঙের ঘাসের উপর আবির্ভূত হয় তখন চমকে ওঠে। এরকম কিছু আমি কল্পনাতেও ভাবতে পারবো না গিলস, বলল সে। যাওয়ার পথে আমাদের মধ্যে তেমন আর কথা হলো না। দূরে বড় বড় গাছপালার আড়াল থেকে আমাদের চোখে পড়ছিল উজ্জ্বল আলোতে পরিপূর্ণ দিগন্তটাকে। মনে হচ্ছিল আমরা অন্য কোনো মহাবিশ্বে তাকিয়ে আছি। সমতল ভূমি পার হতেই কানে এলো সেই সঙ্গীতের সুর। আমি ফেলিক্সকে বললাম কানে তুলো গুঁজে নিতে, কিন্তু সে আমার কথা শুনল না। এরকম অভিজ্ঞতা আমি এত সহজে হাতছাড়া করতে চাই না, বলল সে। শহরে প্রবেশ করতে সেখানের বিশালাকার প্রাসাদগুলো আর সেখানের অদ্ভুতদর্শী বাসিন্দাদের দেখে ফেলিক্স হতভম্ব হয়ে যায়। সঙ্গীতের সুরটা তার কানেও এসেছে, কারণ তার চোখ দেখলাম ঢুলু ঢুলু হয়ে আসছে, যেন নেশা করেছে সে। শুরুতে সে বিল্ডিংগুলো স্থাপত্য এবং সেখানের জীবগুলোকে নিয়ে কথা বলছিল। এমন এমন জিনিস সে দেখাচ্ছিল যেটা আমি আগের বার লক্ষ্য করিনি। কিন্তু আমরা যত সেই আগুনের মন্দিরের কাছে এগোচ্ছিলাম তত দেখলাম সে কম কথা বলছে। স্পষ্ট বুঝলাম সুরের মোহে এখন সে আচ্ছন্ন। দেখলাম প্রচুর দর্শনার্থী সেই দিকেই এগিয়ে চলেছে, এবং পিছনে আরও বেশ কিছু জন আসছে। এবার নতুন কিছু প্রাণীকে দেখতে পেলাম, যাদের একটার ডানার রং সোনালি, চোখের রং অলংকারের মতো। আমি যদিও সেই সুরের নিয়ন্ত্রণে ছিলাম, তবে সেটা আমার উপর অতটা প্রভাব ফেলেনি, কারণ আমার কানে ছিল তুলো গোজা। কিন্তু বিপদের ব্যাপারে আমি ভুলেই গিয়েছিলাম। আমার মনেই ছিল না ফেলিক্স এর থেকে একেবারেই নিরাপদ নয়। রাস্তাটা মনে হচ্ছিল শেষ হতেই চাইছে না, কিন্তু সুরটা আমাদের গন্তব্যের দিকে নিয়ে যেতে থাকলো। মন্দিরে পৌঁছাতে আমি ফেলিক্সকে সতর্ক করে দিলাম, কিন্তু সে তার কোনো উত্তরই দিল না। তার মন অন্যদিকে। এমনকি আমি তাকে ধরে কয়েকবার ঝাঁকিও দিলাম, কিন্তু তাও কোনো লাভ হলো না। এবারে দর্শকরা আগের বারের তুলনায় যেন বিরাট লাগছিল। আগুনটা দাউ দাউ করে চলছিল, এবং সাদা রঙের আলো বেরিয়ে আসছিল সেখান থেকে। তার থেকে বেরিয়ে আসা সুর বলছিল, যাও এবার গিয়ে ঝাঁপ দাও আগুনে। আগুনের মাত্রা যখন চরমে তখন তার দিকে এগিয়ে যাওয়া থেকে নিজেকে আটকানোটা হয়ে উঠল অসম্ভব। ভিড়ের মধ্যে অনেকে সেখানে যথারীতি ঝাঁপ দিতে শুরু করেছে। প্রথমে ডানাওয়ালা প্রাণীগুলো, তারপর অন্যান্য জীবগুলো যেতে শুরু করলো। আমি ফেলিক্সের বিষয়ে ভুলেই গিয়েছিলাম, কিন্তু তারপর নজর যেতে দেখলাম সে একটু ঝুঁকে গিয়েছে। সুরের তালে তালে নাচতে শুরু করেছে সে। তারপর আচমকা ছুটে গিয়ে ঝাঁপ দিল আগুনে।
আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল এবং ওকে আর দেখতে পেলাম না। দৃশ্যটা দেখা মাত্র চরম আতঙ্কে ভরে গেল আমার মন। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুট লাগালাম সেখান থেকে বেরিয়ে আসার পর আতঙ্কের রেশ অনেকটা কমে আসে আমার মধ্যে থেকে। এখন যখন আমি লিখছি তখন নিজেকে বারবার প্রশ্ন করি, কেন ফিরে এলাম এখানে? আমি যা দেখেছি, যা অভিজ্ঞতা করেছি, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। সাহিত্য অথবা জীবন ওখানে স্মরণীয় মৃত্যুর কাছে একেবারেই অর্থহীন। আমার স্মৃতিতে এখনো সেই সুর বেজে চলেছে এবং আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না। ঠিক করেছি কালকে আবার ফিরে যাব ওই শহরে, সারা জীবনের মতো। শুনছিলেন ক্লার্ক অ্যাস্টন স্মিথের লেখা দ্য সিটি অফ সিঙ্গিং ফ্লেমস। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। শীঘ্রই হাজির হচ্ছি নতুন আরেকটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।